হ্যালো ছাত্র বন্ধুরা, আমি সুজয় স্যার এবং তোমরা দেখছো তোমাদের ফেভারিট চ্যানেল স্টাডি অন ডিজিটাল মিডিয়া। আজ আমরা নভেম্বর মাসে তোমাদের স্কুল থেকে যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে 50 নম্বরের, তার অঙ্কের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং তার সাথে বলে রাখি, এটা কিন্তু ফাইনাল, মানে এর উপরেই ভিত্তি করে অনেক স্কুলে হয়তো তোমাদের টেস্টের রেজাল্ট ঘোষণা করতে পারে। তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি, এই 50 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে বিগত যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে দিয়েছিল, সেখানকার কিছু কিছু প্রশ্ন এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। তাই একই প্রশ্ন তোমরা দেখতে পাবে। তাহলে আজকের প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন অর্থাৎ এক দাগে বলেছে, এমসিকিউ কিছু কোশ্চেন আছে এখানে। বলেছে বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। তার মানে আমাদের এখানে মনে রাখতে হবে একটা চল যেন থাকে। একটা চল মানে ধরো শুধু এক্স দিয়েই অঙ্কটা রয়েছে, কিংবা ধরো ওয়াই দিয়ে রয়েছে এরকম। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অঙ্ক শুধু এক্স দিয়ে আছে, এছাড়া কিছু নেই। তার মানে এটা বুঝতেই পারছো যে এটা প্রত্যেকটাই কিন্তু এক চল বিশিষ্ট। তার মানে এইটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে এক চল। এবার কথা হচ্ছে দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তো আরেকটা কথা এখানে বলা হয়েছে বাস্তব সহগযুক্ত। এই তিনটে কথা কিন্তু আমাদের ম্যাচ করাতে হবে চারটে পয়েন্টের মধ্যে। তা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এটা মনে রাখবে, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যে এক্স এর যে সর্বোচ্চ ঘাত হয় সেটা যদি 2 হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। তা আমরা সেইটা দিয়ে জাস্টিফাই করলে আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাবো আমরা। এখানে টোটাল 4টা অপশান দিয়েছে, তার মধ্যে প্রথম অপশান হচ্ছে এ। তাহলে এই অপশানটাকে আমরা করে দেখব যে এখানে আদৌ বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আসে কিনা। তা তোমরা যদি এই এ থেকে সরাসরি যদি আমি এখানে করছি, তা এ যদি এটাকে ভাঙাই তাহলে হচ্ছে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করবো, তাহলে এক্স কিউব পাবো। এক্স দিয়ে এককে গুণ করলে এক্স পাবো -3x = 0। এবার লক্ষ্য করে দেখো, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তার জন্য এখানে এই অপশান এ কিন্তু সিলেকশনের মধ্যে আসবে না। এবার চলে যাই অপশান বিতে। অপশান বিতে সরাসরি করছি, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হয়ে যাবে x⁴ -x² -6x। এখানে কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, অর্থাৎ 2 না। দ্বিঘাত সমীকরণ মানে 2 হতে হবে, যেটা আমি তোমাদের বললাম। অর্থাৎ এই বি অপশানটাও কিন্তু সিলেকশনের মধ্যে আসবে না। এবার দেখো অপশান সি। সি অপশানে এটা বলেছে এক্স দিয়ে যদি x-1কে গুণ করি তাহলে হচ্ছে x² - x - x = 0। এটা আসছে, এখানে কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হচ্ছে। তার মানে এটা হতে পারে। হতে পারে এই কারণে বলছি, কারণ এখন আমরা অপশান ডি কে চেক করিনি। তো অপশান ডি কে যদি আমরা চেক করি তাহলে অপশান ডি কিন্তু দেখো 2x - 4 এটাই থেকে যাবে, কেননা এখানে কিছু গুণের কোনো ব্যাপার নেই। এবং এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এক্স এর সর্বোচ্চ ঘাত 1। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কিন্তু ডি অপশানটাও হবে না। তার মানে এ বি ডি কোনোটাই হবে না, শুধুমাত্র সি অপশান হবে। তোমরা আশা করি তোমার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা জাস্ট একটু চেক করলেই হয়ে যাবে। এর জন্য আমি যেটুকখানি ক্যালকুলেশন করেছি সেটুকখানিরও কোনো প্রয়োজন নেই, যদি তোমরা মুখোমুখি করে নিতে পারো। তা এটার আমি পরিষ্কার করে দিচ্ছি এবং তারপরে বলে দিচ্ছি যে সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু অপশান সি হবে। তার মানে লিখবে এখন এরমভাবে 1 নম্বর সি দিয়ে যে অপশান যেটা সেটা ঢুকে দেবে। এরকমভাবে শুধু অপশানটা টুকে দিলেই হবে, যেহেতু এখানে পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলিনি। এবার শুধু একটুখানি লিখে দিলেই কিন্তু সঠিক উত্তর পাওয়া যাবে। এবার দেখো দ্বিতীয় কোশ্চেনে বলেছে 2x - 2 × x + 3 = 0 সমীকরণের বীজ দুটো হলো। অর্থাৎ আমাদের এখানে যে চারটে অপশান দিয়েছে, চারটে অপশানে সমীকরণের বীজগুলো রয়েছে। বীজ বলতে আসলে সেটাই বোঝায় এক্স এর সেই মান যে মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ 0 বেরোবে। তাহলে আমরা কি করবো, এই প্রত্যেকটা অপশানকে এই সমীকরণে বসিয়ে মৌখিকভাবে ক্যালকুলেশন করে দেখব। কিন্তু মৌখিকভাবে আমি যদি করি তোমরা হয়তো নাও বুঝতে পারো, ওর জন্য আমি ক্যালকুলেশনগুলো খুব শর্টে দেখাবো। কিন্তু তোমরা চেষ্টা করবে মৌখিকভাবে করা, তাহলে কিন্তু সময় বাঁচাতে পারবে। এবার দেখো আমি অপশান এ কে নিচ্ছি। অপশান এতে -1 আছে, -3 আছে। তো এই দুটোই যদি আমাদের যে মেন সমীকরণ দিয়েছে, অর্থাৎ 2x - 2 × x + 3 = 0, এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে দেখব আমরা এই 0 আসছে কিনা, এই 0টা আসছে কিনা এটা আমরা দেখব। তার জন্য এখান থেকে আমি 0টাকে বাদ দিয়ে দিলাম। যদি 0 আসে তাহলে এর প্রমাণ হবে যে ওই অপশানটা সঠিক। তাহলে -1 বসলে এখানে কি হবে, 2 আর -1 গুণ হয়ে যাবে -2, এখানে হয়ে যাবে -2। এক্স এর মান -1 বসালে এটা হবে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো -2 হচ্ছে -4, আর এখান থেকে আমরা পাচ্ছি × 2। তার মানে এখান থেকে পাচ্ছি -8। সেটা কিন্তু কখনোই 0-র সমান না। তাহলে যেহেতু একটা 0-র সমান পাইনি, তার মানে অবশ্যই অপশানটা কাটা, মানে এই অপশানটা কোনো মতেই কিন্তু আর আমরা সিলেকশনের মধ্যে রাখবো না। এর জন্য আমাদের দুটো করে দেখার দরকার নেই, একটা করে দেখলেই হবে যে আদৌ সেটা 0 আসছে কিনা। যদি একটাতে 0 আসতো, যদি -1 ধরে আমাদের 0 আসতো, তাহলে কিন্তু -3 করে দেখতে হতো যে 0 আসছে কিনা। যেহেতু প্রথমটাতে 0 আসেনি, তার মানে আমরা বুঝতেই পারছি এটা কখনোই হবে না। এবার দেখো অপশান বি। দেখো
অপশন বিতেও দেখো দুটো সংখ্যা দেওয়া রয়েছে, -1 এবং -1 এবং 3। এবার দেখো এই যে অপশান এ তো কিন্তু -1 ছিল, এই -1 থাকার জন্য তো আমরা 0 পাইনি, তাহলে নিশ্চয়ই বি অপশানে যে -1 আছে তার জন্য আমরা 0 পাবো না। তার মানে পুরো ইয়েটার মধ্যে যেখানে যেখানে -1 আছে সেখানে হবে না, তার মানে অপশান বিটাও কিন্তু আমাদের সিলেকশনের মধ্যে আসবে না, তার মানে এটাকেও আমরা বাদ দিতে পারি, মানে এটা আমাদের সঠিক উত্তর হবে না। এবার দেখো পড়ে রয়েছে অপশন সি আর ডি। এবার অপশন সিটাকে একটু দেখে নিই। অপশন সিতে দুটো সংখ্যা রয়েছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -3। তাহলে 1 এর জন্য প্রথম আমরা দেখি 1 এ যদি এই মেন যে সমীকরণ অর্থাৎ 2x - 2 × x + 3 এটা যদি বসাই, তাহলে এখানে 2 মানে 2 আর x এর মান 1, 2 অক্ষে 2 -2, তার সাথে আবার x এর মান 1, তার মানে এটা। এবার এটাকে করলে 2 - 2 0 হচ্ছে, আর 1 আর 3 যোগ করলে 4। এবার 4 এর সঙ্গে 0 যোগ করলে 0 হয়, তার মানে এখানে 0 কিন্তু মিলে গেছে। তা যেহেতু এটা 0 চলে এসেছে, আমি দেখবো -3 তে কিন্তু আদৌ 0 আসছে কিনা। এবার দেখো -3 যদি আমরা বসাই তাহলে হচ্ছে -6 -2, তারপরে আছে x এর মান -3 + 3। এবার দেখো এখানে -6 - 2 করলে -8 হচ্ছে, ইন্টু -3 আর +3 তার মানে 0। কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0 হয়, তার মানে দেখো সি অপশানে কিন্তু দুটোর জন্যই আমাদের 0 এসেছে, তার মানে আমাদের যে সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু হবে আমাদের অপশান সি হবে। এখানে কিন্তু ডি অপশানটাকে আর চেক করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ অলরেডি আমরা এক উত্তর পেয়ে গেছি 4টের মধ্যে, এক্ষেত্রে কিন্তু একটা উত্তরই সঠিক হবে। এমন হবে না কখনোই যে দুটো উত্তর সঠিক, সবসময় একটা উত্তরই সঠিক হবে এখানে। চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত হবে, মানে কত গুণ বা কত অর্ধেক হবে নাকি দ্বিগুণ হবে না সমান হবে 1/4 হবে, কীরকম কী হবে সেটা আমাদের বার করতে বলেছে। এক্ষেত্রে দেখো আমরা জানি এই সূত্র কি ব্যবহার করি, আমরা এখানে সরল সুদের সূত্র যেটা ব্যবহার করবো I = PTR/100। যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি I = PTR/100 কি, মানে জানো না বলতে সবাই জানো, কিন্তু কেউ যদি ভুলে গিয়ে থাকো। I মানে হচ্ছে সরল সুদ, P মানে হচ্ছে আসল, T হচ্ছে সময়, অবশ্যই বছরে সময়, বছরে T। তারপর হচ্ছে R হচ্ছে বার্ষিক সুদের হার, আর 100 তো জানো 100 জন। এক্ষেত্রে দেখো আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের সুদ বার করতে বলেছে, তা সেটাকে আমরা I1 হিসেবে ধরছি প্রথম সুদটা। আর প্রথম সুদের ক্ষেত্রে আসল কত 50 টাকা, এক্ষেত্রে সময় হচ্ছে 2 বছর এবং সুদের যে হার সেটা হলো 10%। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 50 দিয়ে 100কে কাটলে হচ্ছে 2 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে আমরা প্রথম যে সুদ যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 10 টাকা। এবার যদি দেখো আমরা দ্বিতীয় ক্ষেত্রে সুদটা বার করি, I2 বার করি, তাহলে I2 এক্ষেত্রে দেখো বলে দিয়েছে যে 100 টাকা মানে আসল হচ্ছে 100 টাকা, সময় হচ্ছে 1 বছর এবং যে সুদের হার সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না 10%, কারণ একই রূপ বলে দিয়েছে। তাহলে এখানে 100 কেটে যাবে, তাহলে 10 অক্ষে 10, তার মানে দুক্ষেত্রেই কিন্তু আমরা সেই 10 টাকাই পেলাম, তার মানে আমাদের সঠিক উত্তরটা এখানে কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে অপশান বি অর্থাৎ সমান। এবার চলে যাই পরের অঙ্কতে। পরের অঙ্ক দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। আমি দেখো একটা ছবি অলরেডি ড্র করে রেখেছি, এই যে উপরে হচ্ছে এটা PQ, নিচে হচ্ছে RS, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। সমান দৈর্ঘ্যের জ্যা মানে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে, এটা কিন্তু প্রথম পয়েন্ট, মানে যেটা পড়েই আমি বুঝতে পারছি, তোমরাও যেটা পড়ে বুঝতে পারছো। এবার দেখো বলেছে ও বিন্দু থেকে, ও বিন্দু বলতে বৃত্তের যে কেন্দ্র সেখান থেকে PQ জ্যায়ের দূরত্ব 8 সেমি। তার মানে আমাদের ছবি অনুযায়ী এই ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব হচ্ছে এই OT, তাহলে আমরা লিখবো এখানে যেটা যে OT = 8 সেমি। এবার বলেছে ও বিন্দু থেকে RS যে জ্যা আছে তার দূরত্ব কত হবে। RS জ্যায়ের দূরত্ব এখানে আমরা দেখতে পাচ্ছি ছবি অনুযায়ী OU, তাহলে আমাদের OUটা বার করতে বলেছে। এবার ভালো করে দেখো যে এখানে বলে দিয়েছে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। আমি প্রথমেই বললাম দুটো সমান দৈর্ঘ্যের জ্যা মানে সবসময় বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্ব থাকবে, তবেই কিন্তু ওদের দৈর্ঘ্য সমান হবে। তা সমান দূরত্ব থাকলে এটা যদি 8 সেমি হয় তাহলে অবশ্যই OU 8 সেমি হবে, অর্থাৎ আমাদের যে OU এর দৈর্ঘ্য সেটা কিন্তু 8 সেমি হবে। এর জন্য কিন্তু কোনো ক্যালকুলেশনের দরকার পড়ে না, শুধু এটুকখানি মাথায় রাখলে হবে কোনো বৃত্তের ভিতরে যতগুলো জ্যা অঙ্কন করা হয়েছে সেই জ্যাগুলোর মধ্যে যতগুলোকে নিয়ে বলবে যে হ্যাঁ কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে, তার মানে হলো সমান দৈর্ঘ্যের জ্যা হবে। আবার যদি এটাও বলে দেয় যে সমান দৈর্ঘ্যের জ্যা, তাহলে অবশ্যই তারা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকবে। যেহেতু এখানে PQ জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে ও বিন্দু থেকে RS জ্যায়ের দূরত্ব কিন্তু 8 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের সঠিক অপশান যেটা হবে সেটা হবে অপশান A 8 সেমি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যে কোনো কোশ্চেনে যদি কোনো অসুবিধা থাকে নির্দ্বিধায় ভিডিওর কমেন্টস করো, আমি সঙ্গে সঙ্গে তার উত্তর দেবো।
যদি উত্তরটা এমনই হয় যে কমেন্টসের মাধ্যমে আমি তোমাদের বলতে পারবো না, তাহলে আলাদা ভিডিও এনে তোমাদেরকে সেই ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। এই ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকো, কিন্তু তোমরা নির্দ্বিধায় ভিডিওর কমেন্টস করে তোমাদের যদি যে কোনো সমস্যার ক্ষেত্রে করতে পারো। শুধু অঙ্কের দাগ নম্বর দিয়ে করতে পারো, বা তোমাদের যদি কোনো টেক্সট বইয়ে বা অন্য কোনো বইয়ের যদি কোনো অঙ্ক থাকে সেগুলো স্ক্রিনশট তুলে পাঠাতে পারো, বা সেই বইয়ের দাগ নম্বর উল্লেখ করেও বলতে পারো। এবার দেখো 5-এর দাগে বলে দিয়েছে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। এক্ষেত্রে বলে দিয়েছে যে ও কিউ 9 সেমি, পিও 15 সেমি হলে পিকিউ এর দৈর্ঘ্য কত। আমরা এই প্রশ্নের অনুসরণে একটি ছবি অলরেডি এঁকে রেখেছি, তোমরা এখানে দেখতে পাবে। এই যে ও কেন্দ্রিক বৃত্ত, এই হচ্ছে পি বহিস্থ বিন্দু। এই পি বিন্দু থেকে এই বৃত্তের উপর একটি স্পর্শক আঁকা হয়েছে যা বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। প্রশ্নে এটা বলে দিয়েছে যে ও কিউ হচ্ছে 9 সেমি, কারণ মনে রাখতে হবে ও কিউ হলো বৃত্তের ব্যাসার্ধ, এবং হচ্ছে ওপি 15 সেমি বলে দিয়েছে, এবং আমাদের পি কিউটাকে বার করতে বলেছে। এবার দেখো তাহলে এখানে তোমরা নিশ্চয়ই জানো যে যখন কোনো বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক পর্যন্ত কোনো সরলরেখা টানা হয়, সেই সরলরেখা ওই স্পর্শকের উপর 90 ডিগ্রি কোণ করে। অর্থাৎ আমাদের এই যে কোণটা আছে পি কিউ ও, এই কোণটা কিন্তু সমকোণ, অর্থাৎ অ্যাঙ্গেল পি কিউ ও এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতেই পারি যে ত্রিভুজ পি কিউ ও একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। এখন পিকিউ একটি সমকোণী ত্রিভুজ হওয়ায় এখানে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা যেটা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে ফার্স্টে আমরা লিখব লম্ব স্কয়ার। লম্ব হিসাবে আমরা এখানে ধরছি পিকিউকে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হিসেবে এখানে আমরা ধরছি ও কিউকে, ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজ বলতে এখানে পিও। এবার দেখো পিকিউ স্কোয়ার যেটা রয়েছে সেটা পিকিউ স্কোয়ারকে পিকিউ স্কোয়ারই রেখে দিলাম, যেহেতু এটার মান বার করতে হবে। ও কিউ এর মান দেওয়া ছিল 9, তার মানে 9 স্কোয়ার হবে। আর পিও অর্থাৎ 15 সেন্টিমিটার এটা দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি পিকিউ স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ারকে এখানে রাখলাম, 9 স্কোয়ার ওপর থেকে আসলে -9 স্কোয়ার হয়ে যাবে, এবং তারপরে পিকিউ ইকুয়াল টু যদি আমরা বার করি তাহলে আমরা পাবো √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। এক্ষেত্রে লক্ষ্য করো আমাদের সঠিক অপশন যেটা হবে সেটা হবে অপশন বি। চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। দুটো নিরেট গোলক বলেছে, তা এটা এমসিকিউ অঙ্ক, আমি খুব সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি কিছু বিষয়। যে দেখো নিরেট গোলক মানে হচ্ছে যার মধ্যে কোনো রকম কোনো ফাঁপা কিছু নেই, পুরোটাই সলিড, মানে যে লোহার তৈরি হোক বা অন্য কিছু ম্যাটেরিয়ালের তৈরি হোক এটা কিন্তু পুরো সলিড। এবার দেখো দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া রয়েছে। এক্ষেত্রে দুটো গোলকে আলাদা আলাদা ব্যাসার্ধ হবে। আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 4πr²। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি আমরা ব্যাসার্ধকে r1 ধরে নিই তাহলে সেটা হবে 4πr1²। এবং দ্বিতীয় ক্ষেত্রে মানে দ্বিতীয় গোলকের ক্ষেত্রে যদি সেই গোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি বার করি তাহলে 4πr2²। এবং এই দুটোর অনুপাত দিয়ে দিয়েছে 25:16। তাহলে এখান থেকে আমরা এগুলোকে ভগ্নাংশে আকারে প্রকাশ করলে 4πr1² বাই 4πr2² লিখতে পারি, ইকুয়াল টু 25/16। এখান থেকে 4π কেটে যায়, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি r1/r2 স্কোয়ার উঠে গেলে উল্টো সাইডে রুট হবে 25/16। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাব r1/r2 ইকুয়াল টু 5/4 হলো। এখানে দেখো r1 r2 অর্থাৎ দুটো গোলকের যে ব্যাসার্ধের অনুপাত সেটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের বলেছে আয়তন অনুপাত বার করতে, সেটা আমরা এই সাইডটাতে করে নিই। প্রথম গোলকের ব্যাসার্ধ r1 এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 হওয়ার জন্য প্রথম গোলকের আয়তনের সূত্র যেটা হবে 4/3 r1 তার কিউব ইস টু দ্বিতীয়টার ক্ষেত্রে 4/3 r2 তার কিউব, দুটোর অনুপাত বার করতে বলেছে। এবং এক্ষেত্রে আমরা দেখো 4/3 এবং 4/3 প্রত্যেকের মধ্যে থাকার জন্য
এটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো r1 কিউব ইস টু r2 তার কিউব। এবার দেখো এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে r1/r2 দুটোর মাথায় কিউব ছিল, সেখান থেকে আমরা লিখতে পারি r1/r2 তার হোল কিউব, এবং r1/r2 মান পেয়েছিলাম আমরা 5/4, তাহলে তার কিউব করে দেবো। এখান থেকে আমরা পেয়ে যাব উপরে পাবো 125 এবং নিচে 4 এর কিউব করলে আমরা পেয়ে যাব 64। অর্থাৎ এখান থেকে আমাদের অনুপাতটা কিন্তু বেরিয়ে যাচ্ছে 125:64, যেটা আমাদের অপশান ডি এর সাথে ম্যাচ খাচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান ডি। চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। অ্যাঙ্গেল এসিবি এর পরিমাপ কত হবে সেটা আমাদের পার করতে বলেছে। এবার তাহলে এই প্রশ্ন অনুযায়ী আমি অলরেডি দুটো বৃত্ত এঁকে রেখেছি, একটি সাদা এক নীল কালারের। এই সাদা রঙের বৃত্তটার যে কেন্দ্রবিন্দু তাকে আমি পি হিসাবে ধরে নিলাম, এবং নীল কালারের যে বৃত্ত সেটাকে কিউ ধরলাম, এবং তার সাথে সাথে যে সাধারণ বিন্দু যে বিন্দুতে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে সেই বিন্দুটাকে এখানে সি ধরা আছে। সি বিন্দু দিয়ে আমি আরেকটি স্পর্শক এঁকেছি যেটি কিনা ওই দুটি বৃত্তের সাধারণ স্পর্শক। তাহলে এই স্পর্শকটাই সাধারণ স্পর্শকটা যে এবি যে স্পর্শক ছিল সেই স্পর্শকের ধরে নিচ্ছি আর বিন্দুতে গিয়ে টাচ করছে, আর বিন্দুতে গিয়ে স্পর্শ করছে। তাহলে এই আর বিন্দু থেকে আমরা যদি পি কে যোগ করি, তাহলে আর আর পি যদি আমি যোগ করে দিই এরম ভাবে, তার সাথে সাথে আর আর কিউকেও আমি যদি যোগ করে দিই এবং পি এবং কিউ যোগ করে দিই, তাহলে এক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে এই আর থেকে এরকম একটি চতুর্ভুজ তৈরি হচ্ছে। আর সি হয়ে যদি পুরো এরকম ঘোরা, আমি ডিপ হলুদ কালারে সেটাকে পুরো করে দিচ্ছি, তোমরা দেখতে পারো মোবাইলের ছোট স্ক্রিনে দেখতে পাচ্ছি এই যে একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে। এবার দেখো চতুর্ভুজটা এখানে বর্গক্ষেত্রাকার হবে। কেন বর্গক্ষেত্রাকার হবে? এখানে এর বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে দৈর্ঘ্য সমান হওয়ার জন্য এবং এটি বর্গক্ষেত্র হওয়ার জন্য এর যে কোণগুলো হবে সেই কোণগুলো কিন্তু প্রত্যেকটাই 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমাদের যে কোণটা বার করতে বলেছে, অর্থাৎ এই যে কোণটা এসিবি বার করতে বলেছে, এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি হবে। তার মানে আমাদের এখানে উত্তর যেটা হবে সেটা হবে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কিন্তু বিশেষ ক্যালকুলেশনের প্রয়োজন হলো না, শুধু এইটুকখানি মনে রাখবে যে আমরা যদি এটি সাধারণ স্পর্শক অঙ্কন করি এবং সাধারণ স্পর্শকটা যে বিন্দুতে গিয়ে ওই এবি স্পর্শককে ছেদ করছে সেখান থেকে যদি আমরা পি কিউ এগুলোকে যদি জুড়ে দিতে পারি তাহলে আমরা একটা চতুর্ভুজ অর্থাৎ বর্গক্ষেত্র পাবো। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হয়, এবং সেক্ষেত্রে চলে যাই পরের কোশ্চেনে দেখো বলেছে 8 নম্বর কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গসেমি হলে উহার ব্যাসার্ধ কত হবে? আমরা জানি যে নিরেট যে অর্ধগোলক হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল হয় 3 পাই আর স্কোয়ার, আর মানে এখানে ব্যাসার্ধ, এবং সেটা আমাদের বলে দিয়েছে 147 পাই এর আবার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সেই জন্য আমরা দুটোকে সমান করতে পারি। এখান থেকে দেখো যদি আমরা আর স্কোয়ার ইকুয়াল টু বার করি তাহলে 147 পাই বাই দিয়ে 3 পাই, পাই পাই কেটে যাবে, 3 দিয়ে 147কে কাটলে 3 4 12, 3 নং 27, তাহলে আর ইকুয়াল টু √49। এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 7। অর্থাৎ এই অঙ্কের যে উত্তরটা হবে সেটা হবে অপশন সি, 7। চলে যাই পরের কোশ্চেনে বলেছে সত্য মিথ্যা লেখো। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। এক্ষেত্রে প্রতিটি ধার বা বাহু যেটাকে বলে ঘনকের সেটাকে আমি ধরে নিচ্ছি এ একক। এ একক যদি ধরে নেওয়া হয় তার মানে এই যে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হচ্ছে, অন্য ক্ষেত্রে সেটা আমরা পরে বার করব, কিন্তু এক্ষুনি যে আমরা ধারকে এ ধরে নিলাম তার জন্য তো এর আয়তন বার করতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে যে আয়তনটা হবে সেটা কিন্তু হবে এ কিউব ঘন একক। এবার বলেছে যে ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হচ্ছে, তার মানে
ধার বা বাহু যেটা হবে সেটা আগে যদি এ থেকে থাকে এখন তাহলে a/2 একক হয়ে যাবে, এবং তার আয়তন যদি আমরা বার করি তো আয়তন হবে a/2 এর কিউব ঘন একক। তার মানে a/2 এটাকে যদি ভাঙাই তাহলে a³/8 ঘন একক, অর্থাৎ আগের যে ঘনক ছিল তার কিন্তু 1/8 অংশ হচ্ছে। তাহলে এই 1/8 অংশের জন্য কিন্তু এখানে যে উক্তিটা বলেছে সেটা কিন্তু সঠিক হবে। তার মানে এখানে আমরা লিখে দেবো এটা সত্য। তোমরা কিন্তু এরকম অল্প ক্যালকুলেশন রাফে করে সঠিক উত্তর কিন্তু দিতে পারো। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা যেটা বলে দিয়েছে যে a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 এটা দেওয়া আছে। আমাদের a/b/c বার করতে বলেছে। এখান থেকে কিন্তু এক লাইনই বার করা যায়। a/b/c কি হবে, এই যে ভগ্নাংশগুলোর নিচে যে হরগুলো আছে সেগুলোই কিন্তু এদের অনুপাত হিসেবে আত্মপ্রকাশ করবে। তাহলে এখানে 2:3:4 হওয়ার কথা, কিন্তু এখানে দিয়েছে যেটা সেটা দিয়েছে দেখো 4:3:2, তার মানে এটা কিন্তু হবে মিথ্যা। তাহলে এটা লিখে দিতে হবে মিথ্যা। এবার পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে বলেছে আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন, এখানে লক্ষ্য করবে দ্বিতীয় বছর মানে বছর কিন্তু এখানে 2 বছর বলে দেওয়া আছে। প্রথম বছরে কিন্তু সরল সুদ এবং যে চক্রবৃদ্ধি সুদ হয় দুটোর কিন্তু সুদের পরিমাণ সমান হয়। তাহলে এক্ষেত্রে আমরা যেটা লিখে নেব, প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ, এই চক্রবৃদ্ধি সুদ যেহেতু প্রথম বছরের ক্ষেত্রে তার মানে এই সুদের সূত্র কিন্তু সরল সুদের মতনই হবে, অর্থাৎ PTR/100। তাহলে পি এখানে বলে দেওয়া, আসল পি বলে দেওয়া আছে। টাইম মানে সময়, প্রথম বছর মানে সময় এখানে 1 বছর এবং সুদের পার্সেন্টেজ 8 দেওয়া আছে। তাহলে এখানে এটা হবে, তার মানে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো PR/100 টাকা। এটা হলো প্রথম বছরে যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে। এবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে, দ্বিতীয় বছরের যদি আমরা মূলধন বার করতে যাই তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে মূলধন হয় সেটা হচ্ছে যে আসল সেটা প্লাস তার যে সুদ, মানে প্রথম বছরের যে সুদ এবং যে আসল দুটো মিলিয়ে কিন্তু দ্বিতীয় বছরের মূলধন হয়। এটা হওয়ার কথা ছিল কিন্তু এখানে সেটা দেয়নি, মানে পি প্লাস এই অংশটুকু কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে দেয়নি। তার জন্যে কিন্তু এটার যে উত্তর হবে সেটা কিন্তু হবে মিথ্যা। তাহলে এখানে লিখে দিতে হবে। পরের কোশ্চেনে দেখো বলে দিয়েছে চিত্রে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস। এখানে দেখো যে এবি যে ব্যাসটা দিয়েছে সেটা হলো ছবিতে এই অংশটা, এবং তারপরে বলেছে বৃত্তের ভিতরে কিউ একটি বিন্দু, এই যে বৃত্তের ভিতরে কিউ একটা বিন্দু, এবং অ্যাঙ্গেল AQB সর্বদা সূক্ষ্মকোণ, অর্থাৎ এই যে কোণটা দিয়েছে এটাকে বলেছে সর্বদা সূক্ষ্মকোণ হবে। এখানে কিন্তু লক্ষ্য রাখবে এখানে সর্বদা কথাটা বলেছে। এবার দেখো এই ছবিতে APB এটি কিন্তু একটি অর্ধবৃত্তস্থ কোণ। এবার আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি হলো, এটা তো বোঝা গেল। এবার কথা হলো যে যে কোণগুলো কোনো অর্ধবৃত্তের মধ্যে পরিধির উপর উপস্থিত থাকে না, যেমন হচ্ছে এখানকার AQB, এরকম ধরনের কোণগুলো কিন্তু সবসময় 90 ডিগ্রির থেকে বড় হয়, অর্থাৎ সেগুলো কিন্তু স্থূল কোণ হয়। আমরা জানি সূক্ষ্মকোণ বলে সেই কোণগুলোকে যে কোণগুলো 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট হয়। স্থূলকোণ সেইগুলোকেই বলে যেগুলো 90 ডিগ্রির থেকে বড় 180 ডিগ্রি থেকে কম। তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রির থেকে বড় হবে, তার মানে স্থূলকোণ হবে, কিন্তু আমাদের এখানে যেটা বলেছে সর্বদা সূক্ষ্মকোণ হবে, তাহলে সেই হিসেবে কিন্তু এটা মিথ্যা হয়ে যাবে। পরের কোশ্চেনে এখানে দাগ নম্বরটা ভুল আছে কোশ্চেনে, এটা কিন্তু 5 নম্বর হবে। 2 নম্বর দেওয়া আছে কোশ্চেনে দেখবে, এটা 5 নম্বর হবে। এবার দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে ত্রিভুজ ABC এর BC বাহুর উপর D এমন একটি বিন্দু যে AD লম্ব BC, সুতরাং ত্রিভুজ ABD সদৃশ ত্রিভুজ CAD। এখানে দেখো আমি অলরেডি একটি ছবি এঁকে রেখেছি যেটা ABC ত্রিভুজ দেখতে পাচ্ছ এবং AD হচ্ছে এই BC বাহুর উপর লম্ব, তাহলে এখানে AD লম্ব BC। এবার দেখো AD এই ত্রিভুজটাকে অর্থাৎ ABC ত্রিভুজটাকে দুটো ত্রিভুজে ভাগ করেছে। একটা ত্রিভুজ হলো ত্রিভুজ ADB, এই ADB এর যে কোণ আছে অ্যাঙ্গেল ADB এটা কিন্তু 90 ডিগ্রি হবে যেহেতু এখানে লম্ব। ঠিক একই রকমভাবে ত্রিভুজ ADC এর
অ্যাঙ্গেল এডিসি এটা কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি হবে, যেহেতু দুটোই 90 ডিগ্রি, এবং যেহেতু দুটো কোণ 90 ডিগ্রি তার মানে এদের যে উল্টো দিকের বাহু অর্থাৎ এবি এবং এসি এই দুটোও সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখে দেবো এবি ইকুয়াল টু এসি। এবার দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ এডিবি এবং এডিসি দুটো ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু এডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে এডি হচ্ছে এখানে সাধারণ বাহু। ঠিক আছে, তার মানে এডি সাধারণ বাহু হওয়ার জন্য এডিও কিন্তু দুটো ত্রিভুজের ক্ষেত্রেই সমান হয়ে গেল। কিন্তু দেখো এখানে সমস্যা হচ্ছে এই যে বিডি বাহু এবং ডিসি বাহু এই দুটো বাহুকে নিয়ে। এই বিডি আর ডিসি কিন্তু কোনো জায়গায় বলে দেয়নি যে সমান, এরমভাবে বলে দেয়নি যে যে লম্ব এডি বিসিকে সমদ্বিখণ্ডিত করে, এরকম কিন্তু কোনো জায়গায় বলে দেওয়ানি। তার মানে আমরা এখানে বুঝতেই পারছি প্রশ্ন অনুযায়ী যে এটা সমান না। তার মানে এখানে আমরা বিডি নট ইকুয়াল টু ডিসি লিখতে পারি, এবং এটাই হলো মেন কারণ যে এই দুটো ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এডিবি এবং ত্রিভুজ এডিসি এটা কিন্তু সদৃশ ত্রিভুজ হলো না, এরা কিন্তু সদৃশ নয়। একটা কারণেই নয়, কেননা এখানে কোনো জায়গায় বলে দেয়নি যে বিডি ইকুয়াল টু ডিসি, বিডি তাই নট ইকুয়াল টু ডিসি, তাহলে সেই হিসাবে কিন্তু এখানে যে উত্তরটা হবে সেটা কিন্তু হবে মিথ্যা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। না বুঝলে ভিডিও কমেন্টসে দাগ নম্বর সহ তোমাদের সমস্যাটা বলো, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। চলে যাই পরের কোশ্চেনে দেখো বলেছে শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। দেখো এই অঙ্কটা কীভাবে করব। অঙ্কটার ক্ষেত্রে যেটা নিয়মটা আমরা ব্যবহার করবো বা যে রুলসটা ব্যবহার করবো সেটা, যখন নির্দিষ্ট সময়ের জন্য কোনো ব্যবসা করা হয় এবং ব্যবসার যে মূলধনের অনুপাত এবং লাভ বা ক্ষতি যেটা হোক না কেন, লাভ হতে পারে ব্যবসাতে, ক্ষতি হতে পারে, তা যেটা দেওয়া থাকুক না কেন সেই লাভ বা ক্ষতির অনুপাত এবং মূলধনের অনুপাত সবসময় সমান হয়। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে বার করবো যেটা, সেটা হচ্ছে মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত ফার্স্টে বার করব। মূলধনের অনুপাত এখানে 1500:1000। তাহলে এখানে 100 দিয়ে ভাগ করলে দুটোকেই 15:10 পাবো, 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 2 10, অর্থাৎ আমরা 3:2 পেলাম। এবার যদি আমরা ক্ষতির অনুপাতটা বার করি তাহলে কত পাবো? ক্ষতির অনুপাতের ক্ষেত্রে দেখো শুভেন্দু পেয়েছে 30 টাকা, এটা বলে দিয়েছে, এবং মোট ক্ষতি যেটা হয়েছে সেটা হলো 75 টাকা। তাহলে নিশ্চয়ই 75 বিয়োগ 30 করলে আমরা নৌশদেরটা পেয়ে যাব। তাহলে এখানে 30 থাকবে, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে 45। এবার 15 দিয়ে দুটোকে ভাগ করো, 15 দুগুণে 30, 3 15 45। তাহলে দেখো এখানে মূলধন অনুপাত বেরোলো 3:2 এবং হচ্ছে ক্ষতির অনুপাত বেরোলো 2:3। আর তোমরা বুঝতেই পারছো যে 3:2 কখনোই কিন্তু 2:3 সমান হয় না। তার মানে এখানে কিন্তু যে বক্তব্যটা দিয়েছে এটা অবশ্যই মিথ্যা হবে। তাহলে এটাকে আমরা মিথ্যা হিসেবে লিখে দেবো। এবার চলে যাই পরের কোশ্চেনে দেখো বলেছেন একটা ছবি দিয়ে দিয়েছে, ছবির এসটি এবং কিউআর সমান্তরাল হলে পিকিউ বাই পিএস ইকুয়াল টু পিআর বাই পিটি এটা কিন্তু সমান হবে, এটাই বলে দিয়েছে। এক্ষেত্রে দেখো আমরা থ্যালেসের উপপাদ্যর সাহায্য নেব। থ্যালেসের উপপাদ্য অনুসারে পিএস বাই এস কিউ সমান সমান পিটি বাই টিআর, অর্থাৎ অনুরূপ বাহুগুলোর আমরা এখানে অনুপাত বার করছি। এবার দেখো এস কিউ বাই পিএস এটাকে আমরা উল্টে দিলাম, তাহলে পিটি বাই টিআর এটা উল্টে যাবে, উপরে টিআর চলে আসবে, নিচে চলে যাবে পিটি। এবার দেখো এই যে সমান সমানের বাম দিক এবং ডান দিক উভয় পক্ষে আমরা 1 যোগ করছি, তাহলে আমরা লিখবো এস কিউ বাই পিএস প্লাস 1 ইকুয়াল টু পিআর বাই পিটি প্লাস 1। এবার দেখো এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ করি তাহলে আমরা উপরে পেয়ে যাব এস কিউ প্লাস পিএস, নিচে পাবো পিএস
এইদিকে পাবো নিচে পিটি, উপরে পাবো পিআর প্লাস পিটি। তাহলে এখান থেকে যদি করি তাহলে এস কিউ প্লাস পিএস, ছবিতে ভালো করে দেখো এস কিউ এবং পিএস এই দুটো অংশ যদি আমরা জুড়ে দিই তাহলে কিন্তু এই পুরো টোটাল পি কিউটা হয়ে যায়। আবার ঠিক একই রকমভাবে যদি আমরা এই টিআর এবং পিটি জুড়ে দিই তাহলে কিন্তু পুরোটাই পিআর হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে সেটারই সাহায্য নেব। তাহলে আমরা এখানে লিখে দেবো পি কিউ বাই পিএস ইকুয়াল টু পিআর বাই পিটি। অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে বা যেটা আমাদের সত্যি মিথ্যে যাচাই করতে দিয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে এই বক্তব্যটা অবশ্যই সত্য হবে। তাহলে এখানে লিখে দিতে হবে এটা সত্য। চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলেছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ √3। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতার কথা বলেছে। তাহলে আমরা ফার্স্টে শঙ্কুর তির্যক উচ্চতা ধরে নেব। তাহলে এখানে লিখব ধরি শঙ্কুর তির্যক উচ্চতা এল একক, শঙ্কুর উচ্চতা এইচ একক, শঙ্কুর ব্যাসার্ধ আর একক। এবার যেটা বলে দিয়েছে শঙ্কুর তির্যক উচ্চতা অর্থাৎ এল ইকুয়াল টু শঙ্কুর উচ্চতার দ্বিগুণ মানে 2h। এবার আমরা জানি যে শঙ্কুর তির্যক উচ্চতা ব্যাসার্ধ এবং উচ্চতার মধ্যে একটি সম্পর্ক আছে। সম্পর্কটা হলো এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। এল এর মান পেয়েছি 2h, তাহলে তার হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমাদের উদ্দেশ্য হবে আর এর মানটা বার করা। তাহলে 4h স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারটা আমরা এই সাইডে নিয়ে আসি মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার মাইনাস 4h স্কোয়ার, তাহলে মাইনাস আর স্কোয়ার, এখান থেকে পাবো মাইনাস 3h স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে এবং আর ইকুয়াল টু আমরা পেয়ে যাব √3h স্কোয়ার। তাহলে এখান থেকে আর অর্থাৎ ব্যাসার্ধ পাবো আমরা h ইন্টু √3। তাহলে এখানে দেখতে পাচ্ছি h ছিল আমাদের উচ্চতা, তাহলে উচ্চতা ইন্টু √3 হচ্ছে। আর এখানে যেটা উত্তর বলে দিয়েছে অর্থাৎ যেটা বক্তব্য রেখেছে উচ্চতা গুণ √3 ব্যাসার্ধ হবে, এটা পাচ্ছি। তার মানে এটা হয়ে যাবে সত্য। চলে যাই এবার পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে অর্থাৎ 3-এর দাগে 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম কোশ্চেনে এটা বলেছি একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানে সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। লিখব ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক, এছাড়া চোঙের উচ্চতা হয়, তাহলে উচ্চতাও ধরে নিতে হবে, উচ্চতা এইচ একক। এবার বলেছে চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান হলে। তাহলে এখানে লম্ববৃত্তাকার চোঙের আয়তন যেটা হবে অর্থাৎ আয়তনের সূত্রটা এখানে লিখতে হবে। আয়তনের সূত্র হিসেবে আমরা জানি পাই আর স্কোয়ার এইচ ঘন একক হয়, এবং এর যদি বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা বার করি তাহলে সেটা লিখব বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ বর্গ একক। হলো। এবার যেটা দেখো বলে দিয়েছে যে দুটোই সমান অর্থাৎ আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলটা সমান। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে পাই
আর স্কোয়ার এইচ সমান সমান 2 পাই আর এইচ। এখান থেকে দেখো ডান দিকে একটা আর আছে কিন্তু বাঁ দিকে দুটো আর আছে, তার মানে একটা আর আমরা এখানে রেখে দিতে পারি। তা রেখে নিচে পাঠিয়ে দিলাম পাই আর এইচ, আর উপরে রইল 2 পাই আর এইচ। তাহলে এই পাই আর এইচ এবং পাই আর এইচ কেটে গেলে এখান থেকে আমরা আর এর মান যেটা পেয়ে যাব ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে আর এর মান যেটা হবে সেটা হবে 2 একক। এখানে কিন্তু অবশ্যই উত্তর লিখতে হবে। তা উত্তরটা নিচে জায়গা না থাকার জন্য পাশে লিখে দিচ্ছি, এরকমভাবে লিখে দেবে উত্তরটা। অতএব চোঙটির ব্যাসার্ধ 2 একক হবে। এভাবে উত্তরটি লিখে দিলেই তোমাদের কিন্তু পুরো অঙ্কটা কমপ্লিট হয়ে যায়। পরের 2 নম্বর অঙ্কটাতে বলেছে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। এবার মনে রাখতে হবে অনুবন্ধী করণীর শর্তটা হলো যে অনুবন্ধী করণী এবং মেন যে করণী সেই দুটো করণীর যোগফল ও গুণফল সর্বদা কিন্তু মূলদ হতে হবে। যদি মূলদ হয় তবেই কিন্তু সেটা অনুবন্ধী করণী হবে, নইলে কিন্তু হবে না। মিশ্র দ্বিঘাত করণী 7 - √2 এবং 7 + √2 এর যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে প্রমাণিত হবে যে সেভেন মাইনাস √2 এর অনুবন্ধী করণী 7 + √2 হবে। তার মানে আমি পরিষ্কার বলে লিখে দিলাম যে যদি এই দ্বিঘাত করণী যেটা 7 - √2 দিয়েছে এবং 7 + √2 এদের যোগফল ও গুণফল বার করব, যদি মূলদ সংখ্যা হয় তাহলেই প্রমাণ হবে অনুবন্ধী করণী। আর যদি মূলদ সংখ্যা না হয়, দুটো ক্ষেত্রেই মূলদ সংখ্যা হতে হবে, এটা মনে রাখতে হবে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনুবন্ধী করণী 7 + √2 হবে না। তার মানে এটাই আমাদের প্রমাণ করতে হবে। এবার দেখো তাহলে ফার্স্টে আমরা যেটা করি সেটা হচ্ছে যোগফলটা বার করে নিই। তাহলে যোগফল সমান সমান 7 - √2 প্লাস 7 √2, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই। তাহলে 7 + √2, এবার √2 কেটে যায়, তাহলে এখান থেকে আমরা 7 × 7 = 14 পেয়ে যাব। তাহলে 14 কিন্তু এখানে একটি মূলদ সংখ্যা, লিখে দেবো সমান সমান মূলদ সংখ্যা। এবার আমরা গুণফলটা বার করে নিই। তাহলে 7 - √2 ইন্টু 7 + √2, এখানে লক্ষ্য করলেই দেখতে পাবে a - b ইন্টু a + b রয়েছে, অর্থাৎ এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে 7 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, তো 7 স্কোয়ার করলে 49 আর √2 স্কোয়ার করলে 2, এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো 47, এবং 47ও কিন্তু মূলদ সংখ্যা হলো। এটা করে দেওয়ার পর মূলদ সংখ্যা যেহেতু দুটো ক্ষেত্রেই পেলাম, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। এটাই তোমাদের উত্তর হিসাবে লিখে দিতে হবে যে 7 - √2 এর অনুবন্ধী করণী 7 + √2, এবং অবশ্য ব্র্যাকেটে প্রমাণিত কথাটা কিন্তু লিখবে। এটুকখানি লিখে দিলে ব্যাস তোমাদের এই অঙ্কটা শেষ হয়ে যাবে। এবার চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলেছি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি
আয়তন 100 পাই ঘনসেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে মনে রাখতে হবে শঙ্কুর আয়তন বলেছে, শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আমাদের আর আর এইচ এর ব্যাপার আছে। তাহলে আর আর এইচটা ফার্স্টে আমাদের লিখে নিতে হবে। তো প্রথমে লিখে নেব লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু 12 সেমি, এটা আমাদের দেওয়াই রয়েছে। এছাড়া লাগবে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা বার করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখে নেব ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে আমরা 8 সেমি ধরে নিলাম। এবার তাহলে শঙ্কুর আয়তন, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। এবার 1/3 পাই আর এর মান, মানে ব্যাসার্ধ আর স্কোয়ারই আছে, এইচ এর মান দেওয়া আছে 12, তাহলে এখানে ইন্টু 12 লিখে দেবো। 3 দিয়ে 12কে কাটলে পেয়ে যাবো 4, তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাবো 4 পাই আর স্কোয়ার ঘন সেমি হলো। এবার আমাদের অলরেডি বলে দিয়েছে আয়তন 100 পাই ঘন সেমি, তাহলে সেটার সঙ্গে আমরা লিখবো, তুলনা করব। তাহলে লিখবো এখানে প্রশ্ন অনুসারে 4 পাই আর স্কোয়ার সমান সমান 100 পাই। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো, সেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু 100 পাই, নিচে আসবে 4 পাই, তা পাই পাই তো কেটে যাবে, 4 দিয়ে 100কে কাটলে হবে 25। এরপর আমি এখানে লিখছি, তাহলে এখানে দেখো এখান থেকে যদি আর বার করি তাহলে উল্টো সাইডে হবে √25 এবং আর এর ভ্যালু হিসেবে পাবো 5, অর্থাৎ 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার সর্বশেষে আমাদের উত্তর হিসেবে লিখে দিতে হবে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 5 সেমি। এটা লিখে দিলেই কিন্তু তোমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। চলে যাই পরের কোশ্চেনে। এই অঙ্কটি শুরু করার আগে যারা এখন অবধি আমার চ্যানেলে নতুন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরের অঙ্ক অর্থাৎ 4 নম্বর অঙ্কতে দেখো বলে দিয়েছে এক্স প্রপোর্শনাল ওয়াই জেড এবং ওয়াই প্রপোর্শনাল জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে এই অঙ্কেতে ফার্স্টে যেটা আমরা করব, এক্স প্রপোর্শনাল ওয়াই জেড এটা টুকে নেবো। এবং আমরা জানি যখন কোনো ওই সমানুপাতিক চিহ্ন ওঠে তখন সমান সমান এবং একটি ধ্রুবক রাশি আসে, আমরা সেটা ধ্রুবক রাশিটাকে k1 ধরলাম। k1টা হলো অশূন্য ভেদ ধ্রুবক, সেটাকে এখানে অবশ্যই লিখে দিতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে গেলাম। এবার দেখুন পরের যেটা বলেছে y প্রপোর্শনাল zx, এখানেও ঠিক একই রকম ভাবে প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক চিহ্নটা তুলে আমি একটি ভেদ ধ্রুবক k2 আনলাম এবং zx লিখে দিলাম। তাহলে এখানেও কিন্তু লিখে দিতে হবে k2 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখুন আমরা প্রথম এখানে যদি এটাকে ডট ডট 1 নম্বর দিই, তাহলে এই 1 নম্বর সমীকরণে কিন্তু আমরা x এর মানটা বার করেছিলাম, সেই মানটা এখানে বসিয়ে দাও x এর জায়গায়। তাহলে k2z x এর মান পেয়েছিলাম k1yz। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু k1 k2 y z স্কোয়ার। এবার জেড স্কোয়ার যদি ইকুয়াল টু বার করি তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি k1 k2 y, উপরে y ছিল, তাহলে উপরের y নিচের y কেটে যাবে। তাহলে এখান থেকে আমি যদি সাইডে করি তাহলে জেড ইকুয়াল টু √1/k1 k2। এবার যেহেতু k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক ছিল এবং 1 তো নিজেই ধ্রুবক,
তার জন্য এটা অবশ্যই একটি ধ্রুবক হবে এবং সেটা অবশ্যই অশূন্য ধ্রুবক হবে, যেহেতু k1 k2 অশূন্য ধ্রুবক। তার মানে z ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। এই কথাটা করার পর এখানে ব্র্যাকেটে প্রমাণিত লিখে দিতে হবে, তাহলেই কিন্তু তোমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এবার চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলেছে 5-এর দাগের অঙ্ক, 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি। এখানে দেখো বুঝতে হবে যে 3 বন্ধুর কথা বলেছে এ বি সি, কিন্তু আমাদের উত্তর বার করতে বলেছে শুধু এ আয় আর বি এর আয় তুলনা করতে বলেছে, কার কত বেশি সেটা। তাহলে এখানে সি এর কোনো প্রয়োজন নেই, তাহলে মানে সি এরটা আমরা বারও করবো না। তাহলে এখানে ফার্স্টে যেটা করব সেটা আমরা লিখব, এক মাসে মোট আয় সমান সমান 29,260 টাকা। এবার বলেছে মোট আয়ের 2/5 অংশ, তাহলে লিখব মোট আয়ের 2/5 অংশ। 2/5 অংশ বলতে 29,260-এর সঙ্গে আমরা 2/5 কাটাকাটি করব। 2/5 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে এখানে প্রথমবার 5×5 = 25, 4 থাকছে 42, 5×8 = 40, তারপর হলো 26, 5×5 = 25, 5×2 = 10। তাহলে এখান থেকে আমরা গুণ করে পেয়ে যাবো 2×2 = 4, 5×2 = 0, হাতে 1, 8×2 = 16, 1 × 17 = 7, হাতে 1, 5×2 = 10, 11, 11,704 টাকা। এবার এই টাকাটাকে তারা কাজের দিনের যে ভাগ অর্থাৎ 3:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এবার লিখব 11,704 টাকা কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করে নিলে এ পাবে। তাহলে এ কত পাবে, 11,704, এবং এই যে অনুপাত এখান থেকে যদি ভাগাড় করি তাহলে নিচে আমরা পাচ্ছি 3, তাহলে 3 আর 4 = 7, উপরে হবে এরটা যেহেতু 3, আর বি পাবে 11,704 ইন্টু 2/7। তাহলে এখান থেকে যদি আমরা 7 দিয়ে এটাকে কেটে দিই, তাহলে 7 × 7 = 4, 47 হবে, 6 × 7 = 42, 5 থাকছে, 7 × 7 = 49, 7×2 = 14। এখান থেকে গুণ করে লিখে দিই 3×2 = 6, 3 × 7 = 21, 1 হাতে 2, 3 × 48, আর 2 = 50, 400 টাকা। 7 দিয়ে যদি এটাকে কাটি একই বেরোবে, মানে 1,672। এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, 2×2 = 4, 7×2 = 14, 4 হাতে 1, 16×2 = 32, 1 × 33। তাহলে এখানে পেয়ে গেলাম 5,016, এখানে পেয়ে গেলাম 3344। এবার যেটা বলেছে যে এ এর আয় বি এর আয় থেকে কত বেশি, তাহলে সেটা আমরা এবার বার করব। অতএব এ এর আয় বি এর আয় থেকে, এখানে বলে রাখি কখনোই যে কোনো অঙ্কে যখন বলবে কত বেশি কত কম, তখন সবসময় কিন্তু বিয়োগই হয়, অন্য কিছুই হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে আমরা দুটোকে বিয়োগ করে দেবো, এ আর বি এর আয়। এখান থেকে আমরা বিয়োগ করলে পেয়ে যাব 1,672 টাকা। তাহলে এটাই আমাদের কিন্তু উত্তর হবে, কিন্তু অঙ্কটা এখানে শেষ না, কেননা উত্তরটা লিখতে হবে। নিচের দিকে লিখলে হয়তো বুঝতে পারবে না, আমি সাইডে উত্তরটা লিখে দিই। উত্তরটা লিখতে হবে এরকম ভাবেই যে এ এর আয় বি এর আয় থেকে 1,672 টাকা বেশি।
একটুখানি যদি লিখে দাও তাহলেই কিন্তু তোমাদের অঙ্কটা শেষ হয়ে যায়। এবার দেখো পরের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাদের আয়তনের অনুপাত 9:8, চোঙ এবং শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে দেখো লম্ববৃত্তাকার চোঙ আছে আর শঙ্কু আছে, দুটোর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে এখানে বুঝতেই হবে যে তার মানে আমাদের ভূমিতলের ব্যাসার্ধ মানে চোঙ বলো কি শঙ্কু বলো দুটোরই ভূমিতল কিন্তু বৃত্তাকার। বৃত্তের যে ব্যাসার্ধ অর্থাৎ আর এখানে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে 3:4 তাদের অনুপাত, এবং তাদের আয়তন অনুপাত দিয়ে দিয়েছে। চোঙের আয়তন যেখানে পাই আর স্কোয়ার এইচ, সেখানে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে দুটো আয়তন অনুপাত সেটাও দেওয়া রয়েছে 9:8, আমাদের শুধু বার করতে বলেছে শঙ্কু আর চোঙের উচ্চতার অনুপাত। তাহলে ফার্স্টে আমরা এখানে কিছু ধরে নিতে হবে। তাহলে লিখবো ধরি চোঙটির ব্যাসার্ধ R1 একক এবং উচ্চতা H1 একক। এবার শঙ্কুটির এখানে এবং লিখে দিতে পারো, এবং শঙ্কুটির হয়ে যাবে, এবং শঙ্কুটির ব্যাসার্ধ R2 একক এবং উচ্চতা H2 একক। তাহলে চোঙ এবং শঙ্কুর দুটোরই কিন্তু আমরা ব্যাসার্ধ এবং উচ্চতা ধরে নিলাম। এবার যেটা বার করতে হবে সেটা হচ্ছে তাদের আয়তন। তাহলে আয়তনের অনুপাতে আমরা জানি সূত্র কি একটু আগে বললাম, তাহলে সেইটা আমরা প্রশ্ন অনুসারে লিখে দেবো একবারে। প্রশ্ন অনুসারে এবার চোঙের যেখানে আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ, সেখানে শঙ্কুর হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে কিন্তু চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ R1, শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ R2, চোঙের ক্ষেত্রে উচ্চতা H1 এবং শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা H2, সেই হিসাবে কিন্তু এখানে লেখা হলো। তাহলে এখানে 9:8 লিখতে পারি। এবার আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখব। তাহলে পাই R1 H1 নিচে আসবে 1/3 পাই R2 স্কোয়ার H2 সমান সমান 9/8। এবার এখানে তাহলে পাই পাই কেটে দেওয়া যাচ্ছে। তারপর এখান থেকে যেটা লেখা যায় সেটা হলো এই যে 1/3 3টা উপরে উঠে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3R1 স্কোয়ার H1 এবং নিচে আসবে R2 স্কোয়ার H2 ইকুয়াল টু 9/8। এবার এখান থেকে আমি পাশে এই জায়গায় করে দিচ্ছি। তো এখানে দেখো R1/R2 যেহেতু দুটোরই স্কোয়ার আছে ওটাকে হোল স্কোয়ার আকারে লেখা যায়। এছাড়া ছিল H1 H2, সেটাকেও আমি একটি ব্র্যাকেটের মধ্যে লিখলাম। 9/8 ছিল আর ওইদিকের উপরে ছিল 3, সেই 3টা এইদিকে গুণ করে দিলাম, তাহলে 3 এখানে কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 3। এবার দেখো R1/R2 অর্থাৎ ব্যাসার্ধের যে অনুপাত সেটা কিন্তু আমাদের দেওয়া ছিল 3:4, তার মানে ওটাকে 3/4 লিখতে পারি। এছাড়া আমাদের যে উচ্চতার অনুপাত সেটা কিন্তু দেওয়া নেই, সেটাই আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে H1/H2 সেটা কিন্তু লেখা থাকবে, তারপর নিচে 3/8। এখানে কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে হবে যেহেতু R1:R2 3:4, এই কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এবার দেখো এখানটা যদি ভাঙাই তাহলে হবে 9 আর এখানে 4 × 16। এখান থেকে হচ্ছে H1/H2 ইকুয়াল টু 3/8। তার পরের লাইনে যদি H1/H2 বার করি তাহলে সেক্ষেত্রে 3/8 আর 9/16 ওইদিকে কি উল্টে যাবে, তাহলে কাটাকাটি করলে 8 × 2 = 16, 3 × 3 = 9। তাহলে এখান থেকে আমরা H1:H2 যেটা পেয়ে যাব সেটা হবে 2:3। এবার দেখো এর উত্তরটা লিখতে হবে। তাহলে লিখে দেবে এখানে উত্তর বলে চোঙ
ও শঙ্কুর উচ্চতার অনুপাত সমান সমান 2:3। তাহলে এখানে অঙ্কটা শেষ হলো। তাহলে চলে যাই পরের অঙ্কতে। পরের অঙ্কটা বলেছে যদি y প্রপোর্শনাল x কিউব এবং y এর বৃদ্ধি 8:27 হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। তা প্রথমে দেখো যে আমাদের মেন যে সমীকরণটা দিয়েছে y প্রপোর্শনাল x কিউব, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা এটাকে ধরে নিতেই পারি যে এই প্রপোর্শনাল চিহ্নটা উঠে এখানে একটি অশূন্য ভেদ ধ্রুবক আছে এবং সেটা হলো k1। তাহলে এখানে লিখে দিতে হবে k1 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক হলো। এটা তাহলে আমরা লিখে দিই ডট ডট 1 নম্বর। এই 1 নম্বর সমীকরণের ভিত্তিতে আমাদের কিন্তু এবার অঙ্কটা করতে হবে। এবার বলেছে y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে, তার মানে আমরা তো বলতে পারি না যে y এর বৃদ্ধি প্রথম 8 হয়েছে পরে 27 হয়েছে, কারণ এটা অনুপাতে দেওয়া আছে। তাই আমরা লিখব যখন y বৃদ্ধি পেয়ে 8y হয় তখন x1 হলে এবং y বৃদ্ধি পেয়ে 27y হয় তখন x2 হলে 1 নং সমীকরণ থেকে পাই। তো 1 নম্বর সমীকরণ থেকে কি পাই, এখানে তাহলে y এর এবং x এর যে মানগুলো, অর্থাৎ y 8y, x এর মান x1, y এর মান হচ্ছে 27y, x এর মান x2, এটা বসিয়ে আমাদের y এর দুটো মান আমাদের বার করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখুন, তাহলে ফার্স্টে প্রথম 8y ইকুয়াল টু k1 x1 কিউব হবে। তাহলে এটাকে আমরা দিচ্ছি ডট ডট 2 নম্বর। আবার যদি আমরা y এর জায়গায় 27y বসাই তাহলে সেটা হয়ে যায় k1 x2 তার কিউব, এটাকে আমরা দিয়ে দিলাম 3 নম্বর। এবার অতএব 8y বাই 27y করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা এদিকে লিখতে পারি k1 x1 কিউব k2 x2 কিউব। এখানে y কেটে যায়, k1 k1ও কেটে যায় এবং তখন দেখতে পাবে এখানে যে এই যে কেটে যাওয়ার পরে যে অংশটা থাকছে অর্থাৎ x1 আর x2 তাদের কিউব, তার মানে এটা দুটোর মাথায় যেহেতু কিউব থাকার জন্য এটা হোল কিউব লেখা যায় এবং এইদিকে থাকছে 8/27। এবার কিউবটা তুললে উল্টো দিকে কিউব রুট হবে, তাহলে যদি কিউব রুট করি আর 8/27 এর, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x1, সরি এই জায়গাটা হচ্ছে 2 হবে, x2 ইকুয়াল টু 8-এর কিউব রুট করলে পাবো 2, 27-এর কিউব রুট করলে পাবো 3, অর্থাৎ এখানে x1 is to x2 যেটা তার অনুপাত পাবো 2:3, অর্থাৎ x এর যে বৃদ্ধি হবে সেটা হচ্ছে 2:3 অনুপাতে হবে। নিচে জায়গা নেই বলে আমি এখানে উত্তরটা লিখে দিচ্ছি, এখানে উত্তর বলে লিখে নেবে যে x এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়। তাহলে এখানেই কিন্তু তোমাদের এই অঙ্কটা শেষ হয়ে যাবে। 4-এর 1-এর দাগে যে কোশ্চেন দিই সেটা হলো যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক।
তার মানে এটি একটি উপপাদ্য, সেটা তোমরা বুঝতেই পারছো। শুরুতে সাধারণ নির্বাচন বলে অবশ্যই দেবে, এটা কিন্তু বইতে নেই। সাধারণ নির্বাচন কিন্তু প্রতিটা উপপাদ্যতেই দেবে। সাধারণ নির্বাচন বলে এই যে প্রশ্নের যে অংশটুকু, সেই অংশটুকু কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এবং তারপর আমি এখানে পুরোটার বই থেকেই ছবিটা তুলে এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো, বা বইয়ের উপপাদ্য 38 খুলে সেখান থেকেও কিন্তু তোমরা উত্তরটি লিখতে পারো। এবার চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখাংশ দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটাও কিন্তু একটি উপপাদ্য, এবং উপপাদ্যটা হলো 41 নম্বর উপপাদ্য। তা তোমরা এখান থেকে উপপাদ্যটা লিখে নিতে পারো, এবং নইলে বইয়ের থেকে গিয়ে উপপাদ্য 41 খুলে সেখান থেকে লিখতে পারো। তবে মনে করে সাধারণ নির্বাচন কিন্তু লিখবে, বইতে সাধারণ নির্বাচন নেই। এবার চলে যাই পরের কোশ্চেন, অর্থাৎ 5 দাগের দুটো অঙ্ক আছে, এক একটা অঙ্ক 5 নম্বর করে। তা বলেছে বার্ষিক 4% সরল সুদের হারে কত বছরে 6,000 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে ফার্স্টে আমাদের এখানে লিখতে হবে যেটা, সেটা হচ্ছে কি কি দেওয়া আছে, এটা আমাদের লিখে নিতে হবে। লিখবে, দেওয়া আছে, প্রথম যেটা দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার। বার্ষিক সরল সুদের হার, এটাকে আমরা 8 দিয়ে ডিনোট করি, তাহলে সেটা দেওয়া আছে 4%। তারপরে বলা হচ্ছে 600 টাকা সুদ, তার মানে 600 টাকাটা হচ্ছে আসল বা মূলধন। তাহলে আমরা আসলকে পি দিয়ে লিখি, তাহলে লিখে দেবো 600 টাকা। এছাড়া আমাদের যে সুদ, অর্থাৎ সরল সুদ, এটা দেওয়া আছে 168 টাকা। এগুলো হচ্ছে দেওয়া আছে। আর কি দেওয়া নেই সেটা হচ্ছে কত বছর, সময়টা দেওয়া নেই, সেটা আমরা ধরে নেব, যে ধরি সময় t ইকুয়াল টু x বছর। এবার লিখবো আমরা, এই সাইডে করি কারণ অনেকটা জায়গা পাবো করার জন্য। তাহলে লিখবে যে আমরা জানি I ইকুয়াল টু PTR/100। এখান থেকে আমাদের টিটা বার করতে হবে। তা ফার্স্টে টি ইকুয়াল টু লিখে নাও, তাহলে টি ইকুয়াল টু এখান থেকে পি আর, আর উপরে চলে আসবে I ইন্টু 100। এবার টিকে আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স লেখো। আই এর মান এখানে 168 আছে, 168 লিখে দাও, ইন্টু 100, নিচে পি বলতে 600 টাকা এবং আর বলতে 4। তা প্রথমে 100 দুটো শূন্য, 600 দুটো শূন্য কেটে দিলাম। তারপরে 4 দিয়ে 168কে কাটলে 4 4 16, 4 2 8, 6 দিয়ে 42কে কাটলে 7। তার মানে আমরা এক্স এর মান পেয়ে গেলাম 7। তাহলে এখান থেকে উত্তরটা লিখে দেবে, অতএব নির্ণয় সময় সমান সমান 7 বছর। এইভাবে তোমার উত্তরটা লিখতে পারো। আবার হচ্ছে পুরো কোশ্চেনটাও লিখতে পারো। সেক্ষেত্রে তোমরা বার্ষিক 4% এখান থেকে শুরু করবে, কত জায়গা লিখবে 7 বছরের, এবং পুরো এই পর্যন্ত উত্তরটা লিখে দিতে পারবে। চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলেছে কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3,528 টাকা হবে। আগেরটা অঙ্কটা ছিল সরল সুদের উপরে, এই অঙ্কটা দিয়েছে চক্রবৃদ্ধি সুদের উপরে। এখানে কত টাকা বলতে এখানে কিন্তু আসলটা বার করতে হবে। লিখবো দেওয়া আছে 5% চক্রবৃদ্ধি হার সুদে, তার মানে চক্রবৃদ্ধি সুদের হার, এটাকে আমরা 8 দিয়ে লিখি, তাহলে এটা 5% দেওয়া আছে, সময় যেটাকে আমরা এন দিয়ে লিখি সেটা হচ্ছে 2 বছর, এবং সুদ আসল মানে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি, এখানে সুদ আসল দিয়েছে, আমরা সুদ আসলই লিখবো, এছাড়া আর অন্য কিছুই লিখবো না। সুদ আসল দেওয়া আছে 3,528 টাকা, আর আসলটা বার করতে দিয়েছে। তাহলে আসলকে আমরা
পি দিয়ে লিখি এবং সেটাকে আমরা এক্স টাকা ধরে নিচ্ছি। এখানে লিখে দেবো ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা। এবার দেখুন আমরা জানি সমল চক্রবৃদ্ধির সূত্র কী হয়, সেটা দিয়ে আমরা অঙ্ক শুরু করব। এখানে যেহেতু সুদ আসল বলে দেওয়া আছে, তাহলে আমরা সুদ আসল দিয়েই লিখব সুদ আসল। সুদ আসল মানে কিন্তু সমল চক্রবৃদ্ধি, তাই সেই সূত্রটাই হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। প্রশ্নের সুদ আসল বলেই দিয়েছে 3528 টাকা, সেটা লিখে দেবো। পি এখানে আমরা এক্স ধরে নিয়েছি, 1 প্লাস আর বাই 100, আর এর মান হচ্ছে 5, এন এখানে 2 বছর বলে দিয়েছে। তাহলে এখানে 5 আর 100 কাটাকাটি করা যায়, তাহলে 5 কুড়ি 100। তারপর এখানে 3528 ইকুয়াল টু এক্স, ব্র্যাকেটের মধ্যে 20 লসাগু এবং ভগ্নাংশের যোগ করলে 20 প্লাস 1 এটা পাই, এবং 3528 এক্স। এবার এটাকে যোগ করলে 21/20 তার স্কোয়ার পাওয়া যায়। তারপর 3528 সমান সমান এক্স গুণ, যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে 21/20, 21/20 দুবার আমরা লিখতে পারি। এবার এখান থেকে যদি আমরা এক্স এর মান বার করি তাহলে সেটা কি হবে, 3528 ইন্টু ওপরে কি উল্টে যাবে 20/21 হবে। এবারে 21 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 21 দুগুণে 42 যাবে না, একবারই যাবে, এবং সেক্ষেত্রে আমরা এখান থেকে পেয়ে যাব 14 আর 42 142 হবে। তাহলে 6 বার যাবে এবং তারপরে 8 বার যাবে। তারপর আমরা যদি 21 দিয়ে আবার কাটি তাহলে এখানে 8 বারই একবারে চলে যাবে, 8 × 8 8 দুগুণে 16। তাহলে এখান থেকে আমরা এক্স এর যে মানটা পেয়ে যাব সেটা হচ্ছে 8 দুগুণে 16, 16 দুগুণে 32 এবং তারপর দুটো শূন্য, অর্থাৎ 3200। 3200 টাকা হচ্ছে আসলটা। তাহলে আমরা লিখবো এখান থেকে উত্তর হিসাবে, উত্তরটা অনেকটা বড় হবে, আমি বলে দিচ্ছি তোমরা সেইভাবে লিখবে। শুধুমাত্র এই কতটাকে কেটে এই জায়গায় লিখে দেবে 3200, তারপর এখান থেকে শুরু করে পুরো একদম শেষ পর্যন্ত উত্তর হিসেবে লিখে দেবে। বুঝে গেল? তাহলে এখানে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের স্কুল দিয়েছিল তার প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। কারোর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সে অবশ্যই ভিডিওর কমেন্টসে কোশ্চেনের দাগ নম্বর সহ লিখবে, আমি তার উত্তর তৎক্ষণাৎ দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি এমন কোনো টপিক হয় যেটা হচ্ছে কমেন্টসের মাধ্যমে বোঝানো সম্ভব না, তাহলে আলাদা ভিডিও করে বুঝিয়ে দেবো। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।